আবার বৃষ্টি নামলো। আজ সারাদিন ধরেই বৃষ্টি এই থামে এই নামে। মেঘের কাজল মেখে আকাশ হারিয়ে ফেলেছে তার নীলিমা। সূর্য কখন উঠেছে আর কখন অস্ত গিয়েছে কেউ জানে না। দিনের আলো এবং তারই ভেতরে ধীরে ধীরে ঘনিয়ে উঠেছে আসন্ন সন্ধ্যার বিষণ্ণ অন্ধকার। গঙ্গার ধারে বাড়ির দোতলার বারান্দায় বসে আছি একজন বন্ধুর সঙ্গে। নদীর বুকঝোড়া বৃষ্টির জলছড়া দেখতে দেখতে দ্বিতীয়বার চায়ের পেয়ালা খালি করলুম। কিছুক্ষণ আমরা চুপচাপ। একটা দমকা ভিজে বাতাস গায়ের উপরে হুশ করে স্যাঁতসেঁতে নিঃশ্বাস ফেলে চলে গেল। বারান্দার কোণ ঘেঁষে সরে বসে চোখ তুলে দেখি অন্ধকার কখন নিঃশব্দে এসে গ্রাস করে ফেলেছে গঙ্গার ওপারকে। নীলগাছের সার, বেলুর মাঠের গম্বুজ, বালি ব্রিজ ও দক্ষিণাসরের মন্দির চূড়া অদৃশ্য। এপারে আমার বাড়ি ও নদীর মাঝে জনবিরল পথ হঠাৎ মুখরিত হয়ে উঠল। রাম নামের মহিমা কীর্তন করতে করতে একদল হিন্দুস্তানি শবদেহ বহন করে নিয়ে যাচ্ছে। সবকিছু আমরা বাড়ির বারান্দা থেকে দেখলাম। তখন বন্ধু বলল, এ বাড়িতে তুমি একলাই থাকো? প্রায় তাই বটে। এখান থেকে শ্মশান খুব কাছে? হ্যাঁ, কাছাকাছি। রোজ রাত্রি কি এখান দিয়ে মরা নিয়ে যায়? হ্যাঁ, তা যায়। তখন তোমার একলা থাকতে ভয় হয় না? হেসে ফেলে বললুম, কিসের ভয়? কিসের আবার, ভূতের? আমার ভূতের ভয় নেই। তুমি ভূত মানো না? ঠিক মানি না বলতে পারি না। এ দেশের আর বিদেশের বড় বড় পণ্ডিতরাও যে ভূত মানেন, তাদের কথা তো অবিশ্বাস করতে ইচ্ছা হয় না। তুমি তো নিজেও অনেক ভূতের গল্প লিখেছ। হ্যাঁ, তা লিখেছি, তবে সব কাল্পনিক গল্প। তুমি কখনো ভূত দেখনি তো? আমার বাবা প্রেতনী অনুসন্ধান করেছিলেন, তার নিজের মুখে সে গল্প শুনেছি। শ্রীরামকৃষ্ণ ভূত দেখেছিলেন, তার জীবনী পাঠ করলেই জানতে পারবে। কিন্তু তুমি নিজে ভূত দেখেছ? ভৌতিক কাণ্ড দেখেছি। কিরকম? কোথায়? জয়মিত্র স্ট্রিটে 31 কি 32 বছর আগেকার কথা। খবরের কাগজে সেই ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল। প্রত্যেকে দলে দলে কৌতূহলী লোক ঘটনাস্থলে গিয়ে জনতার সৃষ্টি করত। ব্যাপারটা কি? ভৌতিক উপদ্রব। চোখের সামনে দেখেছি দুমদাম করে স্টোক বৃষ্টি, কিন্তু কে যে ফেলেছে কিছুই বোঝা যায় না। দুষ্ট লোকের নষ্টামি? মোটেই নয়। দিনের বেলা ভারী ঘিরে পুলিশ পাহারা, তবু ইট পড়া বন্ধ হয় না। ঘরের ভেতরে মেজের উপরে রয়েছে বাসন কোসন, হঠাৎ সেগুলো জ্যান্ত হয়ে পাখির মতো শূন্য দিয়ে উড়ে আরেক জায়গায় ঝনঝন করে গিয়ে পড়ল। কিন্তু তুমি সচক্ষে আসল ভূত দেখেছ কি? আসল নকল জানি না, একবার একটা ব্যাপার দেখেছিলুম। এতক্ষণে কিছু হুদিস পেয়ে বন্ধু উৎসাহিত হয়ে বললেন, তাই নাকি? ব্যাপারটা শুনতে পারলে শান্তি হই। বলছি, কিন্তু এটা বোধহয় ভূতের গল্প নয়। ভনিতা ছাড়ো, গল্প বলো। আরো জোরে বৃষ্টি এলো, ঝমঝম ঝমঝম। গঙ্গা জল আর দেখা যায় না, কিন্তু শোনা যায় তার তরঙ্গ তান। এখনো আলো জ্বলেনি। বারান্দায় আমার বন্ধুর দেহটা দেখা যাচ্ছে ছায়ামূর্তির মতো। একটা নতুন সিগারেট ধরিয়ে চেয়ারের উপরে ভালো করে বসে আরম্ভ করলুম। 33-34 বছর আগেকার কথা। গঙ্গার ধারে আমার এই বাড়িখানার জায়গায় তখন ছিল খোলা জমি। আমরা বাস করতুম পাথুরিয়াঘাটার পৈতৃক বাড়িতে। দোতলায় আমি থাকতাম। তার দক্ষিণ দিকের জানলা দিয়ে দেখা যেত বহু দূর পর্যন্ত। জানালার নিচেই একটা পুরনো ঘর, কিন্তু বেশ খানিকটা লম্বা।
তার ভেতরে ছিল সাপ আর ইঁদুরের বাসা। মাঝে মাঝে সেখানে পেটারাও আনাগোনা করত। সেই পুরনো ঘরের পরেই পাশাপাশি একটি ছোট পুরনো বাড়ি। বাড়িখানা এ পাড়ায় ছিল কুবিখ্যাত। আমাদের বাল্যকালে ও প্রথম যৌবনে বাড়িখানা ছিল পরিত্যক্ত। সবাই বলতো সেখানা হানাবাড়ি, ভাড়া নিতে চাইতো না। আমার বাবা ওই বাড়ির ছাদের উপরেই গভীর রাত্রে একটা নারী মূর্তি দেখেছিলেন, কিন্তু তাকে ধরতে গিয়েও ধরতে পারেননি। তার চোখের সামনে মিলিয়ে গিয়েছিল মূর্তি। আমি যখন দোতলার ঘরে গিয়ে বাসা বাঁধি তখন বাড়িখানা সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল। যদিও রাত্রে সবাই তার দিকে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করত, আমি কিন্তু বহু বছরেও সে বাড়ি থেকে সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারিনি। তবে একদিনের ব্যাপারের কথা মনে আছে। আমার অভ্যাস ছিল ঘুমের আগে অন্তত মধ্যরাত্রি পর্যন্ত লেখাপড়া করা। সেদিনও তাই করছিলাম। রাত 12টা বাজে। চারদিক নিঝুম। আচম্বিতে সেই স্তব্ধতা বিদীর্ণ ও আকাশ বাতাস স্তম্ভিত করে অপার্থিব নারী কণ্ঠে জেগে উঠল তীব্র ও প্রচণ্ড ক্রন্দন। তেমন ভয়াবহ চিৎকার জীবনে আর কখনো আমি শুনিনি। আমার সর্বাঙ্গ যেন আচ্ছন্ন হয়ে গেল। মাত্র একবার সেই বীভৎস কান্না শোনা গিয়েছিল বটে, কিন্তু তা শুনতে পেয়েছিল পাড়ার সমস্ত লোক। এ পাড়ায় সকলেই আমার আত্মীয় কুটুম্ব। পরদিন সকালে উঠে খোঁজ খবর নিয়ে বুঝলুম কোনো বাড়ি থেকে কোনো নারী কাল রাত্রে অমন করে ক্রন্দন করেনি। সকলেই মত প্রকাশ করলেন আওয়াজটা এসেছিল আমাদের বাড়ির পাশের খানার ভেতর থেকেই। আমিও এই মতে সায় দিতে বাধ্য হলুম বটে, কিন্তু মধ্যরাত্রে খানার ঘুটঘুটে অন্ধকারে বসে কোনো নারী যে অমন ভয়ানকভাবে কেঁদে উঠবে এটা সম্ভব বলে মনে হলো না। আজ পর্যন্ত এই ক্রন্দন রহস্যের কোনো হুদিস পাইনি। অতঃপর যে ঘটনার কথা বলবো তারও উৎপত্তি ওই খানার ভেতরেই। সে রাত্রে ভারী ঘুমট। বাইরে চাঁদ আলো ডালছে বটে, কিন্তু বাতাসের শ্বাস একেবারে রুদ্ধ হয়ে গেছে। রাত 2টো বেজে গিয়েছে, তবু চোখে নেই ঘুম। বিছানায় পড়ে আইটাই করছি। পাশ ফিরে পাশ বালিশটা জড়িয়ে ধরে দক্ষিণের জানলা দিয়ে বাইরের দিকে তাকালুম। ধপধপে জ্যোৎস্নায় ছাদের পর ছাদ ভেসে যাচ্ছে। চাঁদের আলোর ভেতরে যে ঠান্ডার আমেজটুকু আছে, এই দারুণ ঘুমোটে তা মনের ভেতরে গ্রহণ করার চেষ্টা করলুম। হঠাৎ আমার চোখ দুটো উঠল ভীষণ চমকে। সেই বাড়ির দিক থেকে জাগলো দুখানা ছোট ছোট হাত। তারপর চেপে ধরল জানালার দুটো গড়াদে। তারপরই দেখা গেল একটা মাথা এবং তারপরেই সমস্ত দেহটা। একটা 9-10 বছরের শিশুর দেহ। বিশেষ করে কিছুই বুঝতে পারলুম না, কারণ বাইরের চাঁদের আলোর দিকে পিছন ফিরে ছিল বলে দেহটাকে দেখাচ্ছিল যেন ঘোর কালো অন্ধকার দিয়ে ঘোরা। সে জানলা থেকে লাফিয়ে পাশের গাছে গিয়ে পড়ল। তারপর মূর্তিটা গাছের উপরে বসল। আমি সব দেখলাম। তারপর বোধ হয় আমার পানি তাকালো। বেশ দেখতে পেলুম তার অগ্নিময় চোখ দুটো। 3 কি 4 সেকেন্ড সে স্থিরভাবে বসে রইল। তারপর গাছের ডাল ধরে উপর দিকে অদৃশ্য হয়ে গেল। আমি ভীরু নই কোনো কালই, তবু বুকের ভেতরটা ছমছম করে উঠল বইকি। প্রায় মিনিট খানেক ধরে কিং কর্তব্য বিমূঢ়ের মতো চুপ করে বসে রইলুম বিছানার উপর। তারপরে নিজেকে সামলে নিয়ে চট করে উঠে পড়লুম এবং ঘরের কোণ থেকে
একগাছা লোহা বাঁধানো লাঠি নিয়ে দরজা খুলে ছাদে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার চাঁদের আলো, চারদিকে স্পষ্ট দেখা যাচ্ছে। মূর্তিটা ছাদে উঠে আর দেখতে পেলাম না। চারদিক নিস্তব্ধ, কেউ নেই কোথাও। কি বলছো? আমি বানরের মূর্তি দেখেছি। প্রথমে আমার সেই সন্দেহ হয়েছিল, কিন্তু মূর্তিটা বানরের মতো ছোট হলেও বানর নয়। কারণ প্রথমত, জলভরা অন্ধকারে বাড়িতে বানর থাকে না। দ্বিতীয়ত, বানররা নিশাচর জীব হয় না। তৃতীয়ত, জানলার উপর ছিল মসৃণ দেওয়াল, তাই বলে কোনো বানরই টিকটিকি কি মাকড়সার মতো উপরে উঠতে পারে না। তবে সেটা কি? জানি না, তারপরেও ওই ঘরে কাটিয়েছি অনেক বছর। কিন্তু মূর্তিটা আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসেনি। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কবলে পড়ে সেই রহস্যময় বাড়িখানা এবং সেখানকার বাড়িগুলো এখন অদৃশ্য হয়েছে। আমার কথা ফুরুলো। জুপুর জুপুর করে বৃষ্টি পড়ছে, হুহু করে বাতাস বইছে, ছলাৎ ছলাৎ করে গঙ্গাজল তীরে এসে আছড়ে পড়ছে। পৃথিবী অন্ধকার, বন্ধু স্তব্ধ। তখন সুইচ টিপে আলো জ্বালালুম। বন্ধু বিরক্ত হয়ে বলল, দেখ, দিব্যি একটা ভুতুরে অ্যাটমসফিয়ার গড়ে উঠেছিল, আলো জ্বেলে সব মাটি করে দিলে। হেসে বললুম, আমি এটা ভূতের গল্প মনে করি না। সে বলল, আমি যদি নকলে আসলে সুখ পাই, তাতে তোমার কি? যদি বলো তো হারিকেনটা নিভিয়ে দেই। না, ছেঁড়া তার জোড়া লাগে না, তার চেয়ে আবার গরম চা আনাও। আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না। আমার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কমই ছিল। একদিন সন্ধ্যাবেলা বিনগা থেকে ফিরছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার পেছন পেছন আসছে। আমি তখন থমকে দাঁড়ালাম। পিছু ফিরে দেখলাম কেউ তো নেই, তাই একটু থেমে আবার চলা শুরু করলাম। চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলছি আমি ভূতে বিশ্বাস করি না, তাই ব্যাপারটা আমার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের ওপর কার যেন একটি দীর্ঘশ্বাস অনুভব করলাম। আমি চমকে উঠলাম। পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল আমার। কেমন যেন ভয়, মন বলল তবে কি সত্যি ভূত আছে? যাই হোক, আমি বাড়ি ফিরে মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লাম। বাড়িতে শুধু আমি আর গিন্নি, ছেলেপুলে নেই, তাই দুজনেরই সংসার। গিন্নি তখন বললেন, কি হলো তোমার, হঠাৎ এত চুপচাপ যে? আমি তখন চুপ করে রইলাম। যে কাজে গিয়েছিলে সে কাজ হয়নি বুঝি? না, ঠিক তা নয়, তবে তবে কি? আমি তখন সব কথাই খুলে বললাম গিন্নিকে। গিন্নি সব শুনে ভয়ে চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, বলো কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে? আমি একটুও আতঙ্কিত না হয়ে বললাম, থামো তো, যত সব। ভূত আবার কি? ভূত বলে কিছু আছে? মানুষ মরে গেলে দেহটা পুঁতে দেয় অথবা পুড়িয়ে দেওয়া হয়, তারপরে আর কিছু থাকে না। সে কি, মানুষ তো মরেই ভূত হয়। তা যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো। আহা, সব মানুষ ভূত হবে কেন? যারা অপঘাতে মরে তারাই ভূত হয়। তারও সংখ্যা কি কম? জলে ডুবে, গলায় দড়ি দিয়ে আগুনে পুড়ে, পথ দুর্ঘটনায় কম লোক মরেছে। গিন্নি তখন বললেন, অত শত জানি না বাপু, আমার কিন্তু ওসবে বড় ভয় হয়। এরপরে আর কথা নয়। রাতও হয়েছে অনেক, তাই দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি গ্রামের একটি দোকানে বসে চা খেতে খেতে আমার বন্ধু বান্ধবদের বললাম কথাটা। সবাই শুনে বললেন, তা তেনারা সব আছেন বই কি, না হলে মনের মধ্যে ভয়ভাবটা আসবে কেন? দেবতা অপদেবতা সবই আছেন, তুমি বিশ্বাস করো না সেই কথা আলাদা। এই যে এত লোককে ভূতে ধরেছে, এসব কি মিথ্যে?
আমি কোনো কথা না বলে সোজা চলে এলাম পঞ্চা পণ্ডিতের কাছে। তারপর পাজিপুথি দেখে জেনে নিলাম অমাবস্যাটা কবে, এবং মনে মনে ঠিক করলাম ওই দিন ভরা অমাবস্যায় বিনগায় যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে বোজঙ্গার ডাঙ্গালে বসে সারাটি রাত কাটিয়ে দেব। বোজঙ্গার ডাঙ্গাল হচ্ছে এই অঞ্চলের শ্মশান, একটি খালের ধারে যেখানে শবদাহ করা হয়। সেই জায়গাটা নাকি ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যের পর চোর ডাকাতরাও সেখানে যেতে ভয় পায়। আমি ঠিক করলাম এই শ্মশানে বসে ভূত দেখব। অবশ্য ভূত যদি সত্যি থাকে, সেই সঙ্গে গত সন্ধ্যার সেই পায়ের শব্দ বা দীর্ঘ শ্বাস পড়াটা যে মনের ভুল, সেটাও আমি প্রমাণ করব। তারপর মঙ্গলবারের অমাবস্যায় নানা রকম ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে ভরদুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলাম বিনগাঁয়ে আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করব বলে। যাওয়ার সময় গিন্নিকে বলে এলাম রাত্রে বোধ হয় বাড়ি ফেরা হবে না, তাই যেন কোনো রকম চিন্তাভাবনা না করেন। গিন্নি তো অতশত বুঝলেন না, তাই আমাকে নির্ভাবনায় বিদায় দিলেন। হাঁটতে হাঁটতে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলাম। তারপর সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলাম, তখন তো তারা কিছুতেই ছাড়বে না। সবাই বললেন, না না, আজ আর যাওয়া নয়, এইখানে খেয়ে দিয়ে বিশ্রাম করুন, কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবেন। এই রাত দুপুরে 2 মাইল পথ একা যাওয়া কি মুখের কথা? আমি তো থাকবো বলে আসিনি, আমি এসেছি সময় কাটাতে, তাই বললাম, না গো না, তা কি করে হয়, গিন্নি যে বাড়িতে একা। এই কথা বলার পর বললেন, এই রাত বিরাতে কি করে আপনাকে ছাড়ি বলুন দেখি, পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো? আমি তখন বললাম, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না, আজ তাহলে আসি বলে পথে নামলাম। অমাবস্যার রাত, তাই গ্রামের অন্ধকার, একেবারে গুটগুটে অন্ধকার যাকে বলে। এক হাত দূরে কি আছে দেখা যায় না, তাও সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে আমি চললাম শ্মশানের দিকে। কিছু পথ এসেই হাজির হলাম বোজঙ্গার ডাঙ্গালে। একবার একটু ভয় ভয় করলো, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের। আমার আবার সাপের ভয় খুব। যাই হোক, শ্মশানে এসে ভাবতে লাগলাম ভূতের দেখা পেতেই হবে। এইভাবে সারা রাত বসে থেকে দেখব ভূত কি এবং সত্যি ভূত বলে কিছু আছে কিনা। আমি একটি গাছের নিচে এসে বসলাম। চারদিকে বনবাদর নিশাচর পশু পাখিদের ডানা জাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিছুই নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ এক সময় শুনতে পেলাম হ্যাঁ করে একটি দীর্ঘশ্বাস। তারপর সবকিছু চুপচাপ। আমি তবুও বসে রইলাম, কেমন যেন ঘুম আসতে লাগলো। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে মাটি খুঁড়ছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ একটি মেটে কলসি গড়গড় করে গড়িয়ে পড়ল জলে। আমি সেই দিকই তাকিয়ে দেখলাম একবার, তারপর বললাম, কে বাবা তুমি এসব করছো? পারলে একটা শরীর নিয়ে দেখা দাও। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি স্বচক্ষে ভূত দেখেছি। আমার কথার উত্তর দিল না কেউ। খানিক বাদে কাঠ কাটার মতো একটা ঠকঠক শব্দ আমার কানে এলো। শব্দটা যেদিক থেকে আসছে সেদিকেই তাকিয়ে রইলাম। এমন সময় দেখলাম একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে দপাস করে নামিয়ে তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো একটা চিতা। আমি তখন সেটা দেখে বললাম, কে গো, কে তুমি? লোকটি আমার দিকে একবার তাকিয়ে পানিতে নেমে সেই মেটে কলসিটাকে জলপূর্ণ করে তুলে নিয়ে এলো। আমি আবার বললাম, এই অন্ধকারে একা একা চিতা সাজাচ্ছ, জল তুলছ, বলি কার জন্য হে? এইবার উত্তর দিল লোকটি, বলল, সে যার হোক একজনের জন্য, কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা একা বসে কি করছেন? ভূতের ভয় নেই বুঝি? তোমার আছে, আমি তো ভূত দেখব বলে বসে আছি। আর ভূত দেখা লাগবে না, যান ঘরে যান, ঘরে গিয়ে ঘুমান গে যান, রাত হয়েছে অনেক। আমি বললাম, তা ভূত যখন দেখলুম না তখন তো ঘরে যাব নিশ্চয়ই, কিন্তু শ্মশানে তো মরা নেই,
কাঠ সাজাচ্ছ কার জন্য হে? লোকটি হেসে কিছু না বলেই অন্ধকারে মিলিয়ে গেল। তখন আমার কেমন যেন হিমস্রোত নেমে এলো এক প্রচণ্ড ভয় আমাকে যেন পেয়ে বসলো হঠাৎ। খুব শীত করতে লাগলো তখন, সারা গায়ে অসহ্য যন্ত্রণা। সে কি কষ্ট! আমি আর থাকতে পারলাম না, কোন রকমে বাড়ি চলে এলাম। এত রাতে বাড়ি ফিরে আসতে দেখে গিন্নি তখন বললেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার তো থাকবার কথা ছিল। হ্যাঁ, হঠাৎ শরীরটা খুব খারাপ করলো কি না, তাই চলে এলাম। মনে হচ্ছে জ্বর আসবে। একবার ডাকবো নাকি হরি ডাক্তারকে? কাল যা হয় করো, আজ রাতে নয়। এত ভয় পাচ্ছ কেন? দুদিন পরে দেখবে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, জ্বর ছাড়া তো দূরের কথা, আরও বাড়তে লাগলো। রাতটা কোনো রকমে কাটালেও সকালে জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো কাঁপুনি। খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমলো না। দুপুরের পর থেকে শুরু হলো বুলবকা। গিন্নি তো কান্নাকাটি করে লোকজন জড়ো করলেন। সবাই বলল, ওজা ডাকো, এ জ্বর ডাক্তারি ওষুধে সারবে না। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের দ্বারে কাছেও তখন কোনো ওজা ছিল না। তবে যেখানে যিনি আছেন তার কাছেও খবর পাঠানো হলো। অবশেষে সারাদিনের পর অনেক রাতে একজন ওজা এসে উপস্থিত হলেন। এটা কি বিষ্টু মশালের বাড়ি? শুনলাম ওরে নাকি ভূতে ধরেছে। আমার বাড়িতে তখন অনেক লোকজন। সেখান থেকে একজন লোক বললেন, আপনি কোথা থেকে আসছেন? কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি। শুনলাম আপনারা ওজার খোঁজ করছেন, তা আমি কি একটু ওকে দেখতে পারি? নিশ্চয়ই পারেন, আসুন আসুন, ভিতরে আসুন। তখন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আপাদমস্তক একবার দেখে মৃদস্বরে ডাক দিলেন, বিষ্টুবাবু। এবার অল্প করে তাকালাম তার দিকে। তাকিয়ে শিউরে উঠলাম। ভয়ে চোখ মুখ চেহারাই অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে বললাম, কে কে তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি তুমি তো সেই। তুমি এখানে কেন? তা কি করে হয়? আমি যে তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য কাঠ কেটে চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, সে তো তোমারই জন্য। এখন থেকে আমরা দু বন্ধু একসঙ্গে ঘুরে বেড়াবো, কেউ কাউকে আর অবিশ্বাস করব না। না না, তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। হঠাৎ দেখলাম তার চেহারাটা কেমন যেন পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো। আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে কি ভয়ানক ফেসফেসে গলার হাসি। তখন দু চোখ বুঝে আর্তনাদ করে উঠলাম। তখন বাহিরের সব লোকেরা ছুটে আসতেই কঙ্কালটিও কোথায় যেন মিলিয়ে গেল। এভাবেই কয়েকদিন পর যখন শরীর সুস্থ হলো, তারপর থেকে ভূতকে আর অবিশ্বাস করিনি।